নির্যাতনের নির্মম ইতিহাস বহন করা সেই আয়নাঘর পরিদর্শন করলেন দেশের প্রধান উপদেষ্টা। তার সাথে ছিলেন ব্যারিস্টার আরমান, যিনি ৮ বছর বন্দী ছিলেন এই আয়নাঘরে। ৮ বছর ছিলেন। কোথায় ছিলেন? At Bachchan, I couldn't tell them day or night from this. They used to blindfold us and handcuff us. In the night, they used to handcuff us at the back. They wouldn't tell us where I was. They wouldn't tell us even time for prayers. It felt like I was buried alive. They gave us a worse than that experience, and it continued for 8 years. মাঝখানে কোনো সময় বার করে নিয়ে গেছে পরিদর্শনে ছিলেন ভারতীয় আধিপত্য বিরোধী এবং দেশপ্রেমের প্রতীক সাবেক জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। তিনিও 2016 সালে এই কারাগারে বন্দী হন, যেখানে নির্দয় অত্যাচারের শিকার হতে হয়েছে তাকে। দীর্ঘ ৮ বছর পর অবশেষে মুক্তি পেয়েছেন তিনিও। My God. Horrendous. কি আসলে বুঝলাম না আমি। প্রধান উপদেষ্টার সাথে আরও উপস্থিত ছিলেন আসিফ নজরুল সহ অন্যান্য উপদেষ্টা মণ্ডলী, আইনজীবী এবং মিডিয়া কর্মী। বছরের পর বছর ধরে এই আয়নাঘরকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক কর্মী ও আলেম ওলামাদের বন্দী করে রাখার জন্য। ভারতীয় মদতপুষ্ট হাসিনার ফ্যাসিস্ট সরকার এই আয়নাঘরকে পরিণত করেছিল এক ভয়ঙ্কর নির্যাতন কেন্দ্রে। বিগত জুলাই মাসে সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিআইএফ এর এই টর্চার সেলেই রাখা হয়েছিল উপদেষ্টা নাহিদ ইসলামকে। এখানে যে চেয়ারটা দেখছেন, এই চেয়ারটা দেখে রাখা জরুরি। আয়নাঘরের একটি কক্ষে রাখা হয়েছিল এই ভয়ঙ্কর চেয়ার। হাই ভ্যালু বন্দীদের ইলেকট্রিক শক দিতেই ব্যবহার করা হতো এই চেয়ারটি। ডিজিএফআই এর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি এই আয়নাঘরের দায়িত্ব ছিল। দিনের পর দিন চলত অমানবিক নির্যাতন। সারাক্ষণ অ্যাডজাস্ট ফ্যান চলত এসব নির্যাতন কক্ষে। ফ্যান বন্ধ হলেই শোনা যেত বন্দীদের আর্তনাদ ও গোঙানির শব্দ, বলছেন প্রত্যক্ষবন্দীরা। ভিডিও নিলাম। 2015 সালে মাত্র 11 বছর বয়সী এক মেয়ে ও তার মাকে গুম করা হয়। ভাগ্যক্রমে মেয়েটি মুক্তি পেলেও মাকে এখনো ফেরত দেওয়া হয়নি। তার মা আজও নিখোঁজ। এই ঘটনা আমাদের দেশের ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে থাকবে। তোমাদেরকে পরে হুমকি ধামকি দিয়েছে তোমাকে ছেড়ে দেওয়ার পর? ওই দিনের পর থেকে যেদিন থেকে নিখোঁজ মানে কিছু নাই আর মানে সব ভুলে গেছে। আমাদের কিছু মানে আমাদের কিছু ডাক্তাররা কিছু করে না। কারণে করবো তোমাদের কোনো সন্দেহ যে কারণে করতে পারে আমাদের সব টাকার জন্য কারো ভয় থাকে না। হ্যাঁ টাকার জন্য করতে পারে, কিন্তু আমাদের আম্মুর অত টাকাও নাই। মানে আমার ওরা তো বলতেছে যে গাড়িতে বলতেছিল যে টাকার সম্পত্তি, আর আমার আম্মুর নানা একটু সম্পদ আছে এরকম, ওইটাই বলতেছিল বারবার। মানে সব আমার আম্মুর নামে ছিল। নানার সম্পর্কে এত বড় কাণ্ড করবে। আর আমাদের হচ্ছে একটা আমরা যেখানে থাকি বসত বিরাট, ওইটার থেকে বেশিরভাগ হয়েছে। ওইটা আমরা চুড়ো থাকতে এনে একটা কেস চলতেছিল আমাদের ওইটা নিয়ে। ওই সূত্রে মানে হ্যাঁ আমরা হচ্ছে ওদেরকে সন্দেহ করি, কারণ আমাদেরকে যেভাবে দরদার ছিল আমার বাসায় জানে না, কিন্তু ওরা মানে এফবিতে পোস্ট দিছে যে রেবি ম্যাডাম আটক হয়েছে, কিন্তু আমাদের বাসায় শুনতে জানে না, ওদের থেকে জানছে আমাদের বাসায়। তোমাদেরকে তুলে আনার আগের থেকেই ওরা ফেসবুকে পোস্ট দিচ্ছে যে রাত দিয়ে তুলে নিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ।
আর হচ্ছে আমাদের যেই বসত বাড়ির যে মামলা চলেছে ওর বাইকটা হচ্ছে র‍্যাব 2 তে ছিল তখনকার। হ্যাঁ ওই র‍্যাব 2 তে ছিল। তোমার নামটা বলো। আফসানা নুরি আলিয়া। তোমার তখন বয়স কত ছিল? 11 বছর ছিল। আমার মায়ের নাম হচ্ছে রেজিয়া বেগম রেবি, তখনকার 39 বছর ছিল। কত সালে তোমাকে নিয়ে 2015 সাল 9 মাস 22 তারিখ। বাবা আছেন? জি আমার বাবা আছে। আমার হচ্ছে একটাই কথা, আমার আম্মুকে চাই। আমার মানে যেরকম করে পারেন আমার আম্মুকে একটু আমাদের কাছে ফিরিয়ে দেন। তুমি যাদেরকে সন্দেহ করো তাদেরকে কি এখন গ্রেফতার করেছে? না ওরা হচ্ছে আরেকটা মার্ডারও করছে, মানে ওরা আমাদের এলাকা হচ্ছে প্রভাবশালী, ওদের চোখে চোখে দিবে না, কেউ কথাও বলতে পারে না। ওরা এখন বাইরে আছে, ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ ওরা মার্ডারও করছে আবার ঘুরে বেড়াচ্ছে, মানে ওদের কথা ওইখানে। হ্যাঁ ওরা পলিটিক্স করে, আওয়ামী লীগের। এই আয়নাঘরের ভয়াবহ সত্য উন্মোচনের পর দেশবাসী আরও একবার উপলব্ধি করল ফ্যাসিবাদী দুঃশাসনের নির্মম রূপ। এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিচার কি আদৌ হবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা কি সম্ভব? এ প্রশ্ন এখন গোটা জাতির সামনে। খবরিকা ডেস্ক, ঢাকা, বাংলাদেশ।